ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। বন্ধুরা, আজ আমি আমার ভিডিওর মাধ্যমে কম খরচায় ভ্রমণ করিয়ে দেখাবো দেওঘর। দেওঘর কম খরচায় ভ্রমণের জন্য আমাদের জার্নি শুরু করতে হবে কলকাতা থেকে। কলকাতার কোন স্টেশন থেকে কম খরচায় কোন ট্রেন ধরে তোমরা এসে পৌঁছাবে দেওঘরে সেটা তো বলবো, তার সাথে দেওঘরে পৌঁছে গিয়ে একদম মন্দির প্রাঙ্গণের কাছাকাছি কোথায় মাত্র 300 টাকা খরচা করে হোটেল নিয়ে থাকবে সেটাও জানিয়ে দেবো। মন্দির প্রাঙ্গণে তোমরা যদি আসো, পুজো দেওয়ার কি নিয়ম রয়েছে, জেনারেল লাইন কোথা থেকে শুরু হচ্ছে, কতক্ষণ জেনারেল লাইনে দাঁড়ালে পরে সময় লাগবে পুজো দিতে, ভিআইপি লাইনে যদি দাঁড়িয়ে তোমরা পুজো দিতে চাও তাতে তোমাদের মাথা পিছু কত টাকা খরচা হতে পারে, তার সাথে দেওঘরের আশেপাশে তোমরা কোন কোন জায়গাগুলো ঘুরে দেখবে, কোথায় খাবার দাবার খাবে, সমস্ত কিছু A to Z ইনফরমেশন তুলে ধরবো এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। আশা করছি তাই আজকের এই ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লাগবে। তাই নতুন বন্ধুদের বলছি অবশ্যই ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখান থেকে শুরু করা যাক। দেওঘর ভ্রমণের জন্য আমার জার্নিটা শুরু করছি কিন্তু হাওড়া স্টেশন থেকে। এখন ঘড়ির কাঁটায় বাজে দুপুর ঠিক 1টা। আমি 1টার সময় হাওড়া স্টেশনে চলে এসেছি, কারণ হাওড়া স্টেশন থেকে ধরবো আমি দেওঘর ভ্রমণের জন্য হাওড়া টু পাটনাগামী জনশতাব্দী এক্সপ্রেস ট্রেন। ট্রেন ছাড়ার টাইমিং হলো দুপুর ঠিক 2:05। বন্ধুরা, এখন আমি এইখানে কিন্তু কিছুক্ষণ ওয়েট করব, কত নাম্বার প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিচ্ছে সেটা অ্যানাউন্সমেন্টটা শোনার পরেই আমি কিন্তু প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাব। বাকি ডিটেলস গুলো ট্রেন আসার পরে তোমাদের কাছে পৌঁছে দেবো। ট্রেনের অ্যানাউন্সমেন্টটা শোনার পরেই আমি কিন্তু প্ল্যাটফর্মের দিকে এগিয়ে গিয়েছিলাম, আর এগিয়ে যেতেই দেখলাম নিজস্ব ট্র্যাকে ট্রেনও চলে এসেছে। তবে ট্রেন আসার আগে থেকেই কতটা পরিমাণে প্ল্যাটফর্মে ভিড় সেটা বুঝতেই পারছো। এই ট্রেনটি কিন্তু এখন পাটনা থেকেই এলো, আবার হাওড়া থেকে পাটনাতেই যাবে। হাওড়া টু পাটনা জনশতাব্দী এক্সপ্রেস ট্রেন হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে দুপুর ঠিক 1:30টার সময়। বন্ধুরা, এই ট্রেনে কিন্তু তোমাদের মাথা পিছু টিকিট কাটতে খরচা পড়বে হাওড়া থেকে জেসিডি পর্যন্ত 165 টাকা করে। যেহেতু আমি তৎকালে একদিন আগে ট্রেনের টিকিট কেটেছি তাই আমার খরচা পড়েছে 180 টাকা করে। সিট পড়েছে D16-তে। বন্ধুরা, যদি তোমরা এইসব লাইনে ট্রেনে জার্নি করো, আমি তোমাদের বলবো একটু আগে ভাগে ট্রেনের টিকিটটা কেটে নেবে, তাহলে সিটটা কনফার্ম হয়ে যাবে এবং জার্নিটা অনেক কমফোর্টেবল হবে। আর বন্ধুরা, ট্রেন একদম সঠিক সময় ছাড়ছে কি ছাড়ছে না সেটাও আমি জানিয়ে দেবো। তবে এখন আমি সোজা ট্রেনে গিয়ে চেপে বসবো। জনশতাব্দী এক্সপ্রেস ট্রেন ছাড়াও হাওড়া স্টেশন থেকে জেসিডি পৌঁছানোর জন্য রয়েছে আরো অনেকগুলো ট্রেন। তবে আজ হাওড়া স্টেশন থেকে জনশতাব্দী এক্সপ্রেস ট্রেন সঠিক সময় ছেড়ে রওনা দিল তার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। হাওড়া স্টেশন থেকে যেসব ট্রেনগুলো ধরলে পরে তোমরা সঠিক সময় জেসিডি পৌঁছাতে পারবে সেই সব ট্রেনের নামগুলো একটু আমি জানিয়ে দেব। 12273 দুরন্ত এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনটি ঠিক সকালবেলা 8:45-এ ছাড়ে। রয়েছে হাওড়া স্টেশন থেকে 12303 পূর্বা এক্সপ্রেস। এই ট্রেনটি সকালবেলা ঠিক 8টার সময় হাওড়া স্টেশন থেকে ছাড়ে। 12331 হিমগিরি এক্সপ্রেস, 13019 বাগ এক্সপ্রেস, 13043 রক্সাল এক্সপ্রেস এবং 13029 মোকামা এক্সপ্রেস। এই ট্রেনগুলো ধরলে পরে তোমরা খুব সহজেই জেসিডি পৌঁছাতে পারো। সেফ একটা জার্নি কমপ্লিট করে আমি তো চলে এসেছি জেসিডি স্টেশনে। তবে যারা পাটনা যাবে জেসিডি থেকে, সেসব যাত্রীরা কিন্তু জেসিডি স্টেশনে ওয়েট করছে। ফাইনালি 309 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমি পৌঁছে গিয়েছি জেসিডি স্টেশনে। বন্ধুরা, আমি কিন্তু জেসিডি স্টেশনের এখন 2 নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি, কারণ 2 নাম্বার প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন এসে দাঁড়িয়েছিল। সোজা ট্রেন বেরিয়ে গেল পাটনার দিকে। তবে আমি কিন্তু এখন জেসিডি স্টেশন থেকে 2 নাম্বার প্ল্যাটফর্মের ঠিক সামনের দিকে রয়েছে ওভারব্রিজ, সেই ওভারব্রিজ ক্রস করে যাব 1 নাম্বার প্ল্যাটফর্মের দিকে, কারণ 1 নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে আমাকে কিন্তু মেন গেটের দিকে বেরোতে হবে। আচ্ছা, জেসিডি স্টেশনে ট্রেন আসার কথা ছিল সন্ধ্যেবেলা ঠিক 6টার সময়, সেখানে আধ ঘন্টা লেট করেছে। সন্ধ্যেবেলা 6:30টার সময় পৌঁছে গিয়েছি জেসিডি স্টেশনে। চলে এসেছি আমি স্টেশন চত্বরের একদম সামনের দিকে।
জেসিডি স্টেশনের বাইরের দিকের ভিউটা কিন্তু বন্ধুরা ভীষণই সুন্দর, চারিদিকে কিন্তু গাছগাছালি রয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। আচ্ছা, স্টেশন চত্বরের সামনের দিকে আসলে পারে তোমরা কিন্তু দুদিকে দুটো রাস্তা দেখতে পারবে, একটা চলে যাচ্ছে বাঁ দিকে, একটা চলে যাচ্ছে ডান দিকে। স্টেশন চত্বরের ঠিক উল্টো দিকে রয়েছে কিন্তু একটা 4 চাকা গাড়ি স্ট্যান্ড, তোমরা চাইলে এখান থেকেও কিন্তু গাড়ি রিজার্ভ করে যে কোনো জায়গায় যেতে পারো। রয়েছে স্টেশন চত্বরের সামনে বিরাট বড় একটা কিন্তু ইন্ডিয়ান ফ্ল্যাগ, যেটা দেখতে আরো সুন্দর লাগছে। আচ্ছা, আমি কিন্তু যাব এখন টাওয়ার চক বা ঘড়ি মোড় যে বলে সেইখানে, তবে সেখানে যাওয়ার জন্য কম খরচায় কোথা থেকে গাড়িটা ধরবে সেটা আমি বলে দিচ্ছি। স্টেশন চত্বর থেকে বাইরের দিকে বেরোলে পরে হাতের ডান দিকে সোজা একটি রাস্তা চলে যাচ্ছে, এই রাস্তাটাই কিন্তু এখন আমি ধরবো। স্টেশন চত্বরের সামনে থেকে 100 মিটার হাঁটা পথে চলে এসেছি মেন রোডের কাছে। এই যে ব্যাক সাইডে সোজা রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে দেখো এই রাস্তাটা কিন্তু সোজা চলে যাচ্ছে স্টেশনের দিকে। সামনের দিকে এগিয়ে চলে এসেছি, মেন রোডের ওপরে তোমরা দেখতে পারবে পরপর টোটো, অটো বা এরকম 3 চাকা গাড়িগুলো দাঁড়িয়ে থাকে। এই গাড়ি ধরে এখন মাথা পিছু 20 টাকা ভাড়া দিয়ে আমি সোজা যাব টাওয়ার চকের কাছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমি ঠিক কোন জায়গা থেকে গাড়িটা ঠিক করেছি। তোমরাও যদি আমার মতো শেয়ারে কম খরচায় তোমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে চাও, তাহলে স্টেশন চত্বর থেকে বাইরের দিকে বেরিয়ে আসতে হবে। আমি গাড়িতে চেপে বসে দেওঘরের এই ব্যস্ততম রাস্তা পার করে এগোতে শুরু করলাম আমার গন্তব্যস্থলের দিকে। ঝাড়খণ্ড রাজ্যের একটি ব্যস্ততম শহর হলো দেওঘর, আর এই দেওঘরেই রয়েছে হিন্দু ধর্মের সকলের একটি পবিত্র তীর্থস্থান। আর এই পবিত্র আর পূর্ণ তীর্থস্থানে সারা বছর বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসে। অটো থেকে নেমে পড়েছি আমি টাওয়ার চকের সামনে। সবার প্রথমে আমি তোমাদেরকে দেখাবো সুবিশাল যে ঘড়িটা রয়েছে সেই ঘড়িটা। বন্ধুরা, এই এরিয়াটাকে কিন্তু বলা হয় টাওয়ার চক, অনেকে বলে ঘড়ি মোড়। বন্ধুরা, এর আশেপাশেও কিন্তু তোমরা প্রচুর হোটেলের ব্যবস্থা পেয়ে যাবে, যেখানে তোমরা হোটেল নিয়ে থাকতে পারো। একদিকে যে রাস্তাটা যাচ্ছে মানে ডান দিকের রাস্তাটা, সেটা সোজা চলে যাচ্ছে কিন্তু অনুকূল ঠাকুরের যে আশ্রম রয়েছে সেই দিকে। আর দেখো এই যে ঘড়িটা রয়েছে, ঘড়িটার ঠিক পাশে সোজা রাস্তাটা যাচ্ছে কিন্তু মন্দিরের দিকে। তবে এই রাস্তাটাই কিন্তু আমি ধরবো। কেন ধরবো? কারণ এখানে যখন এসেছি কম খরচায় খুব সুন্দর একটি হোটেলের সন্ধান দিতে হবে, সেই কারণেই কিন্তু আমি তোমাদেরকে এই রাস্তা ধরে হোটেলের কাছে নিয়ে যাব। চলো তাহলে রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। টাওয়ার চকের পাশের রাস্তা ধরে সোজা আমি কিন্তু 100 মিটার সামনের দিকে এগিয়ে চলে এসেছি। বন্ধুরা, ব্যাক সাইডে দেখা যাচ্ছে টাওয়ার চক। টাওয়ার চকের পাশে রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে আসলে পরে সবার প্রথম বাঁদিকে যাওয়ার যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটাই কিন্তু ধরতে হবে। আর আমি যেখানে আজকে নাইট স্টে করবো সেখানে যাওয়ার জন্য এই রাস্তাটাই ধরবো। তোমাদের আমি যে গলিটা দেখালাম সেই গলি ধরে সামনের দিকে 2-4 পা এগিয়ে আসলে পরেই দেখতে পারবে অনেক বড় রয়েছে সবজি মার্কেট। সেই সবজি মার্কেটের একদম যে রোডটা রয়েছে সেই রোডের ওপরে এখানে বড় প্রবেশদ্বার রয়েছে, সেই প্রবেশদ্বারের ওপরে নাম লেখা রয়েছে শ্রী কেশর বাণী আশ্রম। বন্ধুরা, রোডের ওপরে প্রচুর গাড়ি ঘোড়া যাওয়া আসা করছে, তাই বাকি ডিটেলস গুলো কিন্তু আমি আশ্রম প্রাঙ্গণের ভেতরে গিয়েই তোমাদের কাছে পৌঁছে দেবো। শ্রী কেশরবাণী আশ্রম প্রাঙ্গণের ভেতরে এন্ট্রি করলে পরে তোমরা কিন্তু বেশ অনেকটা এখানে খোলা স্পেস পেয়ে যাবে, যেখানে তোমরা নিজস্ব গাড়ি পার্কিং করে রাখতে পারো। যদিও বা তোমরা যদি পার্সোনাল গাড়ি কেউ নিয়ে আসো তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। বিভিন্ন ধরনের গাছগাছালি দিয়ে বাইরের দিকের এরিয়াটা কিন্তু খুব সুন্দর করে সাজানো। তবে বন্ধুরা, আমি কিন্তু সবার প্রথমে যাব আমি যে রুমটা নিয়েছি সেই রুমটা ঘুরিয়ে দেখানোর জন্য। এখানে রয়েছে সিঁড়ি, সিঁড়ি ধরে উপরের দিকে গেলে পরে এখানে কিন্তু পাশেই রয়েছে রিসেপশন এরিয়া। চলো রুমটা কেমন করে সাজানো গোছানো সেটা আগে তোমাদের দেখিয়ে দিই। শ্রী কেশরবাণী আশ্রম নামটা শুনে তোমাদের মনে প্রশ্ন উঠতেই পারে, তাহলে আমি টাওয়ার চকের কাছে কেন বলেছিলাম হোটেলের সন্ধান দেব। আসলে বন্ধুরা, এটি কিন্তু আগে আশ্রম প্রাঙ্গণই ছিল, তবে এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে এবং তোমরা এখানে অনেক কিছু ফেসিলিটি ঠিক হোটেলের মতনই পাবে। তাই আমি বলেছিলাম হোটেলের সন্ধান দেব। আশা করছি তোমরা থাকলে পরেই বুঝতে পারবে যে তোমরা এখানে কেমন সুযোগ সুবিধাগুলো পাচ্ছ। কেশরবাণী আশ্রম প্রাঙ্গণের এখন আমি রয়েছি গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরটা কিন্তু বেশ অনেকটা বড় এবং চারিদিকটা কিন্তু
খোলামেলা রয়েছে, তোমাদের এখানে রুম নিয়ে থাকলে পরে কোনো রকম সমস্যা হবে না। গ্রাউন্ড ফ্লোরেও কিন্তু রুমের ব্যবস্থা রয়েছে, তোমরা গ্রাউন্ড ফ্লোরেও রুম নিয়ে থাকতে পারো। জলের ব্যবস্থা রয়েছে, এখানে রয়েছে ফিল্টারের ব্যবস্থা, যেখান থেকে একদম কিন্তু তোমরা শুদ্ধ জল নিয়ে ব্যবহার করতে পারো। চলে এসেছি আমি ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরটা একটু তোমাদের আমি ঘুরিয়ে দেখাই। এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু অনেকগুলো রুমের ব্যবস্থা রয়েছে, মানে ফার্স্ট ফ্লোরে এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু প্রত্যেকটা রুম কিন্তু এসি রুমের ব্যবস্থা তোমরা পেয়ে যাবে। রয়েছে লাইট পাখার ব্যবস্থা, এই জায়গাটা কিন্তু অনেকটা খোলা স্পেস রয়েছে আর খুব সুন্দর। এখানে বসে কিন্তু তোমরা বিকেলবেলা কিংবা সন্ধ্যেবেলা কাটাতে পারো। সামনের দিকের এরিয়াটা দেখাবো, এইখান থেকে দাঁড়িয়ে তোমরা কিন্তু একদম রোডটাও দেখতে পারবে, তার সাথে কেসারবানি আশ্রম প্রাঙ্গণে যে সামনের দিকের এরিয়াটা রয়েছে সেটাও দেখতে পারবে। সব থেকে বড় কথা, যেরকম কম খরচায় তোমরা রুম পাবে তেমনি মন্দির প্রাঙ্গণও কিন্তু হাতের কাছেই পড়বে, তাই মন্দির প্রাঙ্গণে যাওয়ার জন্য এক্সট্রা টাকা তোমাদের আর খরচা করতে হবে না। এই সাইডটা যেরকম তোমাদের বললাম সবগুলো রুমেই এসির ব্যবস্থা রয়েছে, আর আমি রুম নিয়েছি কিন্তু এদিকে পরপর যতগুলো রুম রয়েছে সেই রুমগুলো কিন্তু নন এসি রুম। ফার্স্ট ফ্লোরে বন্ধুরা এরকম কিন্তু তোমরা পেয়ে যাবে বেসিনের ব্যবস্থা আর তার সাথে ডাস্টবিনের ব্যবস্থা, তোমরা এগুলো ব্যবহার করতে পারো। ফার্স্ট ফ্লোরের আমি নিয়েছি 15 নাম্বার রুম। রুমের ভেতরটা ঠিক কেমন সাজানো গোছানো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। রুমের ভেতরে এন্ট্রি করলে পরেই তোমরা দেখতে পারবে বড় রয়েছে কিন্তু বেডের ব্যবস্থা, যেখানে রয়েছে কম্বল আর পরপর 4টে বালিশ রয়েছে, কিন্তু সুইচ বোর্ডের ব্যবস্থা, লাইট পাখা, আর এই সাইডে রয়েছে একটি র্যাকের মতো যেখানে আমাদের লাগেজ গুলো রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গারের ব্যবস্থা। আর এই রুমের মধ্যে রয়েছে অ্যাটাচ ওয়াশরুমের ব্যবস্থা। ওয়াশরুমটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুমের ভেতরটা কিন্তু বেশ অনেকটা বড় জায়গা রয়েছে, দুটো বালতি, মগ এবং ইন্ডিয়ান টয়লেটের ব্যবস্থা রয়েছে এবং কলের ব্যবস্থা রয়েছে কিন্তু জামা কাপড় ঝোলানোর জন্য একটি র্যাকের ব্যবস্থা বা হ্যাঙ্গার গুলো তোমরা বলতে পারো। আচ্ছা বন্ধুরা, তোমাদেরকে আরো একটি কথা বলে দিচ্ছি, কেসারবানি আশ্রমে কিন্তু তোমরা 300 টাকাতেও রুম পেয়ে যাবে। তবে 300 টাকার রুম নিয়ে থাকলে পরে তোমাদের ব্যবহার করতে হবে কমন ওয়াশরুম। আর আমি যে রুমটা নিয়েছি এই রুমটা খরচা পড়লো কিন্তু 400 টাকা। আমি আর সৌরভ রয়েছি। তবে তোমরা যদি 4 জন থাকো তোমরা বুঝতেই পারছো তোমাদের কিন্তু মাথা পিছু খরচা হবে 100 টাকা করে। এবারে যেটা ভালো হয় সেরকম বুঝে তোমরা কিন্তু রুম নিয়ে থাকতে পারো। রুম তো তোমরা দেখলে, আমি কিন্তু সোজা চলে এসেছি রিসেপশন এরিয়াতে। এখানে রয়েছে দাদার সাথে কথা বলে সমস্ত কিছু ডিটেলস তোমাদের কাছে পৌঁছে দেবো। নমস্কার দাদা, ভালো আছেন তো? ভালো আছি। আচ্ছা, এখানে যদি রুম নিয়ে থাকে কত টাকা করে রুম ভাড়া লাগবে? অ্যাটাচ বাথরুমের 400, নন অ্যাটাচের 300। এসি রুম আছে। আচ্ছা, এসি রুমে কত টাকা করে? 1000 টাকা থাকে। 1000 টাকা। ফ্যামিলি এক রুমে 4 জন থাকতে পারো। আচ্ছা, ফ্যামিলি নিয়ে তো এখানে আসতে পারবে, রুম পাবে। কি আইডেন্টি প্রুফটা লাগবে? আধার কার্ডটা লাগবে। আর ফ্যামিলির সাথে যদি মনে করো 4 জন বা 5 জন আসে সকলেরই কি আইডেন্টি প্রুফটা লাগবে না একজনের চাই? সমস্ত দেখবার যদি আমার কিছু মনে হয় কি ভালো আছে কি না আছে তো সবাই। আচ্ছা, আমি ব্যাপারটা বুঝতে পারছি, আমি বলে দিচ্ছি। সকলেই যদি আইডেন্টি প্রুফ হিসেবে সেটা আধার কার্ড কিংবা ভোটার কার্ড যদি নিয়ে আসো, সকলেই নিয়ে আসবে তাহলে বেশি ভালো হবে। এবারে যদি সকলে আনতে না পারো অন্তত 4 জন থাকলে পরে 2 জন কিন্তু অবশ্যই নিয়ে আসবে আইডেন্টি প্রুফ। আনম্যারিড কাপেলরা যদি আসে তারা কি রুম পাবে? না, ওকে দিয়ে যাবে, ভালো জলদি থেকে দিয়ে না। আনম্যারিড কাপেলরা রুম পাবে না। আর সিঙ্গেল পারসন যদি আসে, সিঙ্গেল পারসনও রুম পাবে না। যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসে তারা কি এখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা পাবে? 50 টাকা লাগে, 50 টাকা এক্সট্রা চার্জ দিয়ে তারা গাড়ি পার্কিং করতে পারবে। আচ্ছা, তাছাড়াও এখানে যে ব্যবস্থাগুলো রয়েছে যেমন জলের ব্যবস্থা বা একসাথে যদি অনেকে আসে তাহলে কি রান্না করে খাওয়ার ব্যবস্থা, এইসব ব্যবস্থাগুলো হয়ে যাবে? আচ্ছা, বিয়ে শাদী হলে ওতে করে। আচ্ছা, মানে একসাথে অনেকে যদি আসে তারা কিন্তু থাকতে পারবে। আর রান্নার বাসনপত্র তাদের কি ভাড়া করতে হবে বাইরে থেকে? আচ্ছা, এখানকার চারিদিকের পরিবেশটা তো তোমরা দেখলে, আমার তো ভীষণ ভালো লাগে এবং চোখ বন্ধ করে বিশ্বাস করে ফ্যামিলি নিয়ে তোমরা এখানে থাকতে পারো। আমি দেওঘর ভ্রমণে আসলে পরে আমি কিন্তু এখানেই থাকি, এখানেই উঠি, আমার বেশ ভালো লাগে। আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বারটা একটু শেয়ার করবেন। তার আগে আমি বলছি, যদি কেউ এখানে রুম বুক করে আগে থেকে যদি কন্ট্যাক্ট করে ফোন নাম্বারে হয়ে যাবে রুম বুক? ফোন করলে ওর রুম রেখে দিই আমি। আচ্ছা, আগে থেকে অ্যাডভান্স কিছু জমা দিতে হবে? না, জমা দিতে হবে না, শুধু কল করলেই রুম তো রেখে দিব, তারপরে ওকে মিলে। এবারে কন্ট্যাক্ট নাম্বারটা একটু জানিয়ে দিন। 620 781 72 91। আচ্ছা, আরেকটি আছে 0 64 32 350 396।
ধন্যবাদ দাদাকে, ব্যস্ততার মাঝেও আমাকে কিন্তু সময় দিয়েছে এবং সমস্ত কিছু ডিটেলস গুলো আশা করছি আমার মতো করে তোমাদের কাছে পৌঁছাতে পারলাম, তোমাদেরও ভালো লেগেছে। চলো এবারে বাইরের দিকে বেরোনো যাক। হাঁটতে হাঁটতে চলে এসেছি আমি টাওয়ার চকের সামনে, কারণ বন্ধুরা রাতের খাবারটা কমপ্লিট করতে হবে। টাওয়ার চকের একদম আমি সামনে দাঁড়িয়ে রয়েছি রোডের ওপরে। টাওয়ার চকের আশেপাশে ছোট বড় তোমরা ভেজ এবং নন ভেজ খাবারের কিন্তু প্রচুর হোটেল পেয়ে যাবে। আর তোমরা যদি সেই সব হোটেল থেকে খাবার খেতে চাও মিনিমাম 150 টাকা, 160 টাকা, 70 টাকার মধ্যে তোমরা ভেজ থালি পেয়ে যাবে। আমি টাওয়ার চকের একদম ঠিক সামনে হোটেল চস্কাতে চলে এসেছি। এটা কিন্তু একদম রোডের ওপরে, এখানে কিন্তু বসে খাওয়ার মতো, দাঁড়িয়ে খাওয়ার মতো ব্যবস্থা রয়েছে। রাতের খাবারটা আমি এখান থেকেই কমপ্লিট করব। আচ্ছা, রাতের খাবারে কি কি নিয়েছি আমি তোমাদেরকে এটা জানিয়ে দিচ্ছি। এখানে রয়েছে প্লেটে চিকেন, 4 পিস চিকেন, দাম পড়লো কিন্তু গ্রেভি সমেত 160 টাকা। আর এখানে প্লেটে রয়েছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রুটি 1 পিস, দাম পড়বে 7 টাকা করে। এইগুলো দিয়েই কিন্তু রাতের খাবারটা আমরা কমপ্লিট করব। তবে বন্ধুরা তোমরা যদি ভেজ খাবার খেতে চাও ভেজ খাবারও খেতে পারো, আমি নন ভেজ খাবার দিয়ে রাতের খাবার কমপ্লিট করছি। দেওঘরে এমনও কিছু খাবারের হোটেল রয়েছে যে হোটেলগুলোতে পুরোপুরি নিরামিষ খাবার তোমরা পেয়ে যাবে। আর তাছাড়া আমি যে হোটেলে খাবারটা খেয়েছিলাম এখানে নিরামিষ এবং আমিষ দু রকমেরই খাবার পেয়ে যাবে। শুধু রুটি আর চিকেনেই শেষ নয়, এখানে রাইস এবং চিকেনের বিভিন্ন ধরনের আইটেম তোমরা পেয়ে যাবে, তার সাথে পনিরও পেয়ে যাবে। তবে খাবারগুলো শুধু মোটামুটি নয়, দারুণ টেস্টি ছিল। আর চিকেনের পিসগুলো কিন্তু বেশ বড় বড় ছিল। তোমরা চাইলে এখান থেকে খাবার খেতেই পারো, তবে কম খরচায় একদম পেট ভরে নিরামিষ খাবার কোথায় তোমরা পাবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেব। যেহেতু অনেকটা রাস্তা জার্নি করে এসে কন্টিনিউ কাজ করে গেছি, তাই এখন আপাতত খাবারটা কমপ্লিট করে রুমে গিয়ে রেস্ট নেব। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে কালকে সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা, নেক্সট ডে সকাল সকাল পুরো রেডি হয়ে বেরিয়ে পড়ছি এখন মন্দির প্রাঙ্গণে যাওয়ার জন্য, কারণ বৈদ্যনাথ বাবার দর্শনটা সারতে হবে। কেসারবাণী আশ্রম থেকে বাইরের দিকে বেরিয়ে আমি কিন্তু হাতের বাঁ দিকের রাস্তা ধরে হাঁটা পথে মন্দির প্রাঙ্গণে পৌঁছাবো। এখান থেকে মন্দির প্রাঙ্গণে যেতে কতক্ষণ সময় লাগবে সেটা আমি মন্দির প্রাঙ্গণের কাছে গিয়ে তোমাদের জানিয়ে দেবো। চারিদিকের ভিউ দেখে তোমরা চিনতে পারছো কি পারছো না সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তবে দেওঘরে আসলে পরে আমি একবারের জন্য হলেও এইখানে আসি, কারণ এইখানকার ভিউ, এখানকার পরিবেশ আমার ভীষণ ভালো লাগে। কেসারবাণী আশ্রম থেকে হাঁটা পথে 700 মিটার রাস্তা অতিক্রম করে আমি পৌঁছে গিয়েছি শিবগঙ্গা ঘাটে। বন্ধুরা, শিবগঙ্গা ঘাটের পাশে খুব সুন্দর একটা বাঁধানো বেদি রয়েছে, যার ওপরে রয়েছে বিরাট বড় একটা ত্রিশূল, দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর এইদিকে হলো শিবগঙ্গা ঘাট। শিবগঙ্গা ঘাটটা কিন্তু চারিদিক থেকে বাঁধানো, এখানে রয়েছে সিঁড়ির ব্যবস্থা, সিঁড়ি ধরে নিচের দিকে নেমে তোমরা এই শিবগঙ্গা ঘাটে স্নান করতে পারো। অনেক ভক্তরাই কিন্তু শিবগঙ্গা ঘাটে এসে স্নান করে জল তুলে বাবাকে দর্শন করতে যায় এবং পুজো দিতে যায়। অনেকে আছে রুম থেকে ফ্রেশ হয়েও কিন্তু মন্দির প্রাঙ্গণে এন্ট্রি করে। এবারে পুরোটাই তোমাদের ওপরে, তোমরা শিবগঙ্গা ঘাট থেকে স্নান করে জল তুলে বাবাকে দর্শন করতে যেতে চাইছো না রুম থেকে ফ্রেশ হয়ে মন্দির প্রাঙ্গণে এন্ট্রি করতে চাইছো। আরো একটি কথা বলি, এখানে দু রকমের ব্যাপার রয়েছে, একটা হলো জেনারেল লাইন, একটা হলো ভিআইপি লাইন। জেনারেল লাইনে যদি তোমরা দাঁড়াও কোনো রকম কিন্তু টাকা পয়সা খরচা হবে না, আর ভিআইপি লাইনে দাঁড়ালে পরে তোমাদের মাথা পিছু খরচা হবে 300 টাকা করে। বাচ্চা যদি থাকে বাচ্চাদের কোনো রকম টাকা খরচা হবে না, তবে কুপনটা কাটতে হবে মন্দির প্রাঙ্গণের ভেতর থেকে। শিবগঙ্গা ঘাটটা কিন্তু চারিদিক থেকে খুব সুন্দর করে বাঁধানো, যে কোনো দিক দিয়ে তোমরা কিন্তু শিবগঙ্গা ঘাটে সিঁড়ি ধরে নিচের দিকে নেমে স্নান করতে পারো। দেখো চারিদিকে কিন্তু ভক্তরা শিবগঙ্গা ঘাটে নেমে স্নান করছে। যেহেতু মহিলা পুরুষ উভয় এখানে স্নান করছে, তাই আমি কাছের থেকে শিবগঙ্গা ঘাটের ভিউটা না দেখিয়ে একটু দূর থেকে তোমাদের কাছে তুলে ধরলাম। বন্ধুরা, শিবগঙ্গা ঘাটের পাশে যে রোডটা রয়েছে সেখানে কিন্তু ডালা বিক্রি হচ্ছে, মানে তোমরা যদি পুজো দিতে চাও এখান থেকে ডালা কিনে নিতে পারো। ফুল, মালা, জল এই সমস্ত জিনিসগুলো নিলে পরে 20 থেকে 25 টাকার মধ্যে একটি ডালা তোমরা পেয়ে যাবে। শিবগঙ্গা ঘাটে স্নান করে জল তুলে যারা কোনো রকম টাকা পয়সা খরচা না করে জেনারেল লাইনে দাঁড়িয়ে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে চাইছো এবং বাবার দর্শন করতে চাইছো, তাদের কিন্তু আসতে হবে কিউ কমপ্লেক্স মান সরোবরের কাছে।
এখন ঠিক আমি যে এরিয়াতে দাঁড়িয়ে রয়েছি বন্ধুরা, এখানে কিন্তু জেনারেলে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করানোর জন্য রাস্তাটা রয়েছে। জায়গাটার নাম আবারও বলে দিচ্ছি, কিউ কমপ্লেক্স মানসরোবর। দেখো এই যে সিঁড়ি ধরে উপরের দিকে ওঠার রাস্তাটা রয়েছে, এইখান দিয়েই কিন্তু যারা জেনারেলে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে চাইছে তারা কিন্তু হাতে ডালা এবং বাবার মাথায় ঢালার জন্য জল নিয়ে সিঁড়ি ধরে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করছে। দেখো এইখান থেকে রাস্তা শুরু হয়েছে, রাস্তাটা কিন্তু একদম সোজা ওপর দিয়ে একদম চলে গেছে মন্দির প্রাঙ্গণের কাছে। এটা তোমাদের জানিয়ে দিলাম। তোমরা যারা মন্দির প্রাঙ্গণের মেন প্রবেশদ্বার দিয়ে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে চাইছো, তারা ঠিক কোন প্রবেশদ্বার দিয়ে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। আচ্ছা, যারা মন্দির প্রাঙ্গণে মেন প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করবে তারা ঠিক কোথায় আসবে? প্রবেশদ্বারের নামটা হলো সিংহদ্বার। সিংহদ্বারটা ঠিক কোথায়? ব্যাক সাইডে দেখা যাচ্ছে কিন্তু শিবগঙ্গা ঘাট। শিবগঙ্গা ঘাটের ঠিক উল্টো দিকেই বন্ধুরা একটি সরু গলি চলে যাচ্ছে মন্দির প্রাঙ্গণের দিকে। এখানে কিন্তু রাস্তার দু সাইডে রয়েছে দোকান। এক সাইডে রয়েছে প্যারার দোকান, এক সাইডে রয়েছে ঠাকুরের যে বাসনপত্রগুলো হয় সেই সব জিনিসগুলো বিক্রি হচ্ছে, বাচ্চাদের খেলনা, সাজগোজের জিনিস, বিভিন্ন ধরনের জিনিস। আরো একটি কথা বলি, দেওঘরের প্যারা ভীষণভাবে বিখ্যাত, আশা করছি এটা সকলেই জানো। আমি এখানে এসে দাদাদের কাছে কিন্তু আমি দরদাম করলাম, দাদারা বললো 240 টাকা কিলো থেকে শুরু হচ্ছে, 340 টাকা, 440 টাকা, এরকম বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দামের প্যারা পাওয়া যাচ্ছে। তোমরা চাইলে কিনতে পারো, তবে যেখান থেকে কিনবে দরদাম করবে এবং যেই প্যারাটা নিতে চাচ্ছ সেটা কিন্তু খেয়ে টেস্ট করে দেখে তারপরে প্যারাটা কিনবে। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার যে মেন প্রবেশদ্বার রয়েছে সিংহদ্বার, সেই সিংহদ্বারের সামনে আমি কিন্তু চলে এসেছি। সিংহদ্বারের সামনেও বন্ধুরা রয়েছে কিন্তু এখানে ডালার দোকান। তোমরা চাইলে এখান থেকেও কিন্তু ফুলমালা কিনে নিতে পারো। সামনের দিকেই দেখা যাচ্ছে ভক্তরা বেরিয়ে আসছে সিংহদ্বার দিয়ে, আর সামনের দিকে কিন্তু জুতো রাখারও ব্যবস্থা রয়েছে। এদিকে রয়েছে সিংহদ্বার। সিংহদ্বারে প্রবেশ করলে পরে মন্দির প্রাঙ্গণে তোমরা প্রবেশ করতে পারবে। সিংহদ্বারের সামনে রয়েছে কিন্তু বড় বড় দুটো সিংহ, দেখতে ভীষণ সুন্দর লাগছে। ওপরের দিকে বড় করে লেখা রয়েছে সিংহদ্বার। আর সিংহদ্বারের ঠিক উল্টো দিকেই রয়েছে বন্ধুরা এখানে কিন্তু একটি অফিস কাউন্টার। এইখান থেকে কিন্তু তোমরা কুপন কাটতে পারো। যেমনটা তোমাদের বলেছিলাম যে তোমরা যদি ভিআইপি লাইনে দাঁড়াতে চাও 300 টাকা করে কুপন কাটতে হবে। এই কাউন্টার থেকে তোমরা কুপন কাটতে পারো, তবে মাথায় রাখতে হবে সারা বছরই কিন্তু 300 টাকা করেই তোমরা কুপন কাটতে পারবে। তবে যদি শ্রাবণ মাস আর ভাদ্র মাসে আসো সেই সময় তো প্রচুর পরিমাণে ভিড় হয়, সেই সময় কিন্তু 300 টাকার কুপনটা হয়ে যায় মাথা পিছু 600 টাকা করে। সিংহদ্বার দিয়ে প্রবেশ করলে পরে সামনেই তোমরা দেখতে পারবে কিন্তু একটি কুয়ো রয়েছে। এই কুয়োটার নাম হলো কিন্তু চন্দ্রকূপ, আর এই কুয়োটা বানিয়েছিল বিশ্বকর্মা ঠাকুর। আর এইখানকার কুয়োর জলও কিন্তু ঘটে করে নিয়ে গিয়ে বাবার মাথায় ঢালা হয়। আর পান্ডারা তো বলে, মানে পুরোহিতরা বলে যে এই জল নাকি সবার প্রথমে বাবার মাথায় ঢালা হয়। মন্দির প্রাঙ্গণের ভেতরেও রয়েছে কিন্তু ডালা বিক্রয় কেন্দ্র। তোমরা চাইলে এখান থেকেও কিন্তু পুজো দেওয়ার জন্য ডালা কিনতে পারো। পরপর অনেকগুলো দোকান রয়েছে, জলের ব্যবস্থা রয়েছে। বন্ধুরা একটা আলাদা রকম ফিলিংস, তোমাদের বলে বোঝাতে পারবো না এই ফিলিংসটা ঠিক কেমন হচ্ছে। মানে এত ভক্তদের ভিড়, তার সাথে ঢাক বাজনা কত সুন্দর ভাবে বাজছে। আর তেমনি কিন্তু কষ্ট হলে পরেও এই গরমের মধ্যে ভক্তরা যাচ্ছে লাইনে দাঁড়িয়ে বাবার দর্শন করতে, দারুণ সুন্দর লাগছে। ভিড়টা কিন্তু অন্যান্য দিনের তুলনায় আজকে এইখানকার মানুষজনেরা বলছে অনেকটাই কম। তবে শ্রাবণ মাসে কিন্তু বন্ধুরা একদম লাখের ওপরে এখানে ভক্তদের ভিড় উপচে পড়ে, সেই সময় কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়। তবে বৈদ্যনাথ ধাম এমনই একটি জায়গা যেখানে কিন্তু বছরের প্রত্যেকটা সময় এই ভিড়টা তোমরা দেখতেই পারবে। মন্দির প্রাঙ্গণে যেরকম বৈদ্যনাথ বাবার মন্দির তো রয়েছে, তার সাথে কিন্তু রয়েছে মা অন্নপূর্ণা দেবীর মন্দির। আর এই সাইডে সামনের দিকে রয়েছে বন্ধুরা পার্বতী মন্দির। আর বাবার যে মন্দিরের চূড়া রয়েছে সেই চূড়া থেকে পার্বতী মায়ের মন্দিরে যে চূড়া রয়েছে সেইখান থেকে কিন্তু ধাগা বাঁধার একটি প্রসেস রয়েছে। তোমরা চাইলে পরে সেই জিনিসগুলো করতে পারো। অনেকে কিন্তু খুব পূর্ণ মানে এই জিনিসগুলো, মানে মানত বা মনস্কামনা পূরণের জন্য তোমরা এইসব জিনিসগুলো করতে পারো। মন্দির প্রাঙ্গণের ভেতরে এরকম কিন্তু দাদারা ক্যামেরা নিয়ে ঘোরে, তোমরা চাইলে ইনাদের কাছ থেকে কিন্তু ছবিও তুলতে পারো। ভাইয়া কিতনা করকে লে রে হো ফটো খিচনে মে? 50 की। আচ্ছা, 50 টাকা 100 টাকায় তোমরা এরকম ছবি তুলতে পারো। মন্দির প্রাঙ্গণে বন্ধুরা পুরোহিত মশাইরা ঘুরে বেড়াবে, তারা কিন্তু বলবে তোমাদের হাতে ডালা দেখলে পরে যে সংকল্প করিয়ে মন্দির প্রাঙ্গণে যাও। তো তোমরা যদি সংকল্প করাতে চাও করাতে পারো, তোমরা যদি সংকল্প করাতে না চাও
এমনি কিন্তু ডালা নিয়ে মন্দির প্রাঙ্গণে বাবার দর্শন করতে যেতে পারো, তোমরা তোমাদের মতো পুজো দিতে পারো। মন্দির প্রাঙ্গণে এখন এই মুহূর্তে কিন্তু ভীষণ পরিমাণে ভিড়। দাঁড়িয়ে রয়েছি আমি মা কালী মন্দির প্রাঙ্গণের সামনে। ব্যাক সাইডে যে বড় লাল রঙের মন্দির প্রাঙ্গণটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মা কালীর মন্দির। বন্ধুরা, আশা করছি তোমরা অনেকেই জানো 51টি শক্তিপীঠের মধ্যে একটি পীঠ কিন্তু এই মন্দির প্রাঙ্গণেও রয়েছে। আসলে মা সতীর এখানে কিন্তু হৃদয় পড়েছিল, তাই এই মন্দির প্রাঙ্গণকে কিন্তু হৃদয় পীঠ বা হৃদয় মন্দির নামেও পরিচিতি দিয়েছেন। দেওঘর হলো একটি হিন্দি শব্দ, যার অর্থ দেবতা ও দেবীদের আবাস। আর এই দেব দেবতাদের আবাসে পা রাখতে পেরে আমার তো বেশ ভালোই লাগছে। আর এইদিকে রয়েছে বাবাকে দর্শন করে বেরিয়ে আসার জন্য রাস্তা। দেখো এখানে বড় করে লেখা রয়েছে কিন্তু নিকাশ দ্বার। আচ্ছা, এই মা কালী মন্দির প্রাঙ্গণের সামনে কিন্তু বাচ্চাদের মুন্ডানো হচ্ছে, মানে যারা মানত করেছিল ন্যাড়া করার কাজও এখানে হচ্ছে, পাঠা বলিও হচ্ছে। তবে পাঠা বলিটা আমি আর দেখালাম না, সেটা কিন্তু গাইডলাইনের বাইরে চলে যাবে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে এক অন্যতম জ্যোতির্লিঙ্গ রয়েছে কিন্তু দেওঘরে, বৈদ্যনাথ ধামে। আমি এখন রয়েছি বৈদ্যনাথ ধামে। এই যে সাদা রঙের বড় মন্দিরটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বাবা ভোলেনাথ বিরাজমান। বাবা ভোলেনাথ কিন্তু এইখানে বৈদ্যনাথ রূপে পূজিত হন। বন্ধুরা, এখানে বাবা বৈদ্যনাথের মন্দির ছাড়াও রয়েছে কিন্তু 20 থেকে 22খানা আরো মন্দির, যেখানে মা তারার মন্দির রয়েছে, ভৈরব মন্দির রয়েছে, রাম মন্দির রয়েছে। তোমরা চাইলে প্রত্যেকটা মন্দির প্রাঙ্গণ কিন্তু ভীষণ সুন্দরভাবে ঘুরে দেখে নিতে পারো। আচ্ছা, কেন বাবার নাম হয়েছিল বৈদ্যনাথ, তার ইতিহাসটাও ছোট্ট করে আমি আমার মতো করে তোমাদের কাছে তুলে ধরবো। হিন্দু বিশ্বাস অনুসারে রাবণ হলো শিবের পরম ভক্তের মধ্যে একজন। তাই রাবণের অনুরোধে শিবের কৃপায় কৈলাস পর্বত থেকে রাবণ শিবকে নিয়ে যাচ্ছিল লিঙ্গ রূপে, কিন্তু শিবপুত্র গণেশের ছলনাতে রাবণ শিবলিঙ্গ নিয়ে যেতে পারেননি লঙ্কায়। সেই শিবলিঙ্গ বৈদ্যনাথ নামে আবির্ভাব হয়। কথিত আছে রাবণ শিবকে সন্তুষ্ট করার জন্য হিমালয় অঞ্চলে তপস্যা করেছিলেন। তিনি 9টি মাথা শিবকে উৎসর্গও করেছিলেন। যখন তিনি তার 10ম মাথা উৎসর্গ করতে যাচ্ছিলেন, তখন শিব তার সামনে উপস্থিত হয়ে নৈবেদ্যের প্রতি সন্তুষ্ট প্রকাশ করেন। আর সেই সময় থেকেই কিন্তু ভোলেনাথকে বৈদ্যনাথও বলা হয়। আমি এখন দাঁড়িয়ে রয়েছি রাম সীতা মন্দির প্রাঙ্গণের সামনে। এই মন্দির প্রাঙ্গণের সামনে কিংবা পুরো মন্দির চত্বরের ভেতরে তোমরা দেখতে পারবে এরকম লাল রঙের ধাগাগুলো। আসলে তোমাদের যে বলেছিলাম যে ভোলেনাথের মন্দিরের চূড়া থেকে মা পার্বতীর যে চূড়া রয়েছে, সেই মন্দিরের চূড়ায় কিন্তু এই ধাগাগুলো বাঁধা হয়। যারা মানত করে, যদি কিনতে চাইছো কিনতে পারো। পাতলা যে ধাগাগুলো রয়েছে সেইগুলো কিনতে খরচা পড়বে 350 টাকা, আর মোটা ধাগাগুলো কিনতে খরচা পড়বে 450 থেকে 500 টাকা। আচ্ছা, সেই ধাগাগুলো যারা বেঁধে যায় সেগুলো কিন্তু পান্ডারা খুলে দেয়। খুলে দেওয়ার পরে সেইগুলো দেখো এখানে কিন্তু থোকা সমেত বিক্রি হচ্ছে, ছোট ছোট বান্ডিল বিক্রি হচ্ছে। 20 টাকা করে তোমরা নিতে পারো হাতে বাঁধার জন্য। বাবা যে মন্দিরে বিরাজমান, সেই মন্দির প্রাঙ্গণের এই হলো কিন্তু আসল দেওয়াল। আর এইখানেই রয়েছে কিন্তু একটা গোমুখ। বন্ধুরা, বাবার মাথায় যে জল, দুধ, ফুলগুলো ঢালা হয় সেটা কিন্তু এই গোমুখ দিয়ে বাইরে বেরিয়ে আসে। আর এখানে একটা স্টোর করার মতো ব্যবস্থা রয়েছে, যেখানে দুধ আর জলগুলো স্টোর হচ্ছে। আর ভক্তরা কিন্তু এই জল বাড়িতে নিয়ে যাচ্ছে বোতলে করে। অনেকে কিন্তু সারাদিন উপোস করে থাকার পরে এই জলটাই মুখে দিয়ে তাদের উপোসটা ভাঙে। আমিও এসে কিন্তু এই স্বর্ণামৃত্যুটা মুখে দিয়েছি। তোমরা চাইলে বাড়িতে নিয়ে গিয়েও কিন্তু বাড়ির সকলকে দিতে পারো এবং বাড়ি শুদ্ধ করার জন্য এই জলটা পুরো বাড়িতে ছেটাতে পারো। আমার কিন্তু এই বিষয়টা ভীষণ ভালো লাগলো। অনেকে যারা মুন্ডান করাচ্ছে, দেখো একটু ওইদিকে আমি ঘোরাতে বলবো, তারা কিন্তু এই জল দিয়ে মাথাটা ধুইয়েও দিচ্ছে। এই জলকে অনেক কিন্তু পূর্ণ জলও মানা হয়। মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে সোজা চলে এসেছি দুপুরের খাবার খেতে। আর সিংহদ্বারে যে যাওয়ার রাস্তাটা রয়েছে, সেই রাস্তার একদম কাছেই কিন্তু এই হোটেলটি রয়েছে। হোটেলের নাম হলো মা তারা পূজা হোটেল। এখানে মাত্র 60 টাকায় কিন্তু পেট ভরে তোমরা খাবার খেতে পারো, তবে নিরামিষ খাবার খেতে হবে। এখানে ভাত, ডাল,
আচার, আলু পটলের তরকারি, আলু ভাজা, এখানে রয়েছে পাঁপড় ভাজা। পুরো প্লেটটার দাম পড়লো কিন্তু 60 টাকা। আর এরপরেও যদি তোমাদের ভাত বা সবজি লাগে তোমরা নিতে পারবে, তার জন্য এক্সট্রা চার্জ দিতে হবে না। খাবারটা খেয়ে টেস্ট করে দেখি খেতে কেমন হয়েছে। 60 টাকার এই প্লেটটা সাজানো থাকে ডাল, ভাত, সবজি, আলু ভাজা, আচার, পাঁপড় এবং 1 পিস পরোটা। তবে পরোটা তোমরা নিতেও পারো, নাও নিতে পারো। তবে বন্ধুরা, আমি কিন্তু এখানে খাবারটা খেয়ে দেখেছিলাম, মোটামুটি ভালোই ছিল। আমিও খেয়েছিলাম, ছেলেকেও খাইয়েছিলাম। পাঁপড় ভাজা আর পরোটা শুধু 1 পিস করেই পাবে, ডাল ভাত সবজি আনলিমিটেড পাবে। দুপুরের খাবার দাবার কমপ্লিট করে চলে এসেছি আমি শিবগঙ্গা ঘাটের কাছে। দেখো ব্যাক সাইডে যে এরিয়াটা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু শিবগঙ্গা ঘাট, আর শিবগঙ্গা ঘাটের ঠিক সামনেই রয়েছে টোটো আর অটো স্ট্যান্ড। এখান থেকেই কিন্তু আমি একটি টোটো ঠিক করে নিয়েছি। দেখো পরপর টোটো আর অটোগুলো কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আর আমি যে টোটো করে এখন যাব সেই টোটোটা এখানে দাঁড়িয়ে রয়েছে। এই টোটো ধরে মাথা পিছু 30 টাকা ভাড়া দিয়ে এখন যাব অনুকূল ঠাকুরের আশ্রমে। বন্ধুরা, আমার কাছে কিন্তু অনেক টাকা বেশি চাইছিল, তবে আমি দরদাম করে নিয়েছি। তোমাদের কাছে যখন টাকা চাইবে তখন তোমরা কিন্তু অবশ্যই দরদাম করে ভাড়াটা ঠিক করে নেবে। চলো তাহলে টোটোতে ওঠা যাক। মন্দির প্রাঙ্গণে পুজো দেওয়ার পরে যদি তোমরা মন্দির প্রাঙ্গণের ঠিক সামনে থেকে টোটো বুক করে অনুকূল ঠাকুরের আশ্রমে যেতে চাও, তাহলে ঠিক কোন জায়গা থেকে গাড়িটা করবে সেটা জানতে পারলে। তবে তোমরা চাইলে পরে টাওয়ার চকের সামনে থেকেও কিন্তু অনুকূল ঠাকুরের আশ্রমে যাওয়ার জন্য অটো এবং টোটোর ব্যবস্থা পেয়ে যাবে। টাওয়ার চকের সামনে থেকে অটো কিংবা টোটোতে শেয়ার গাড়ি করে গেলে তোমাদের মাথা পিছু খরচা পড়বে কিন্তু এই 15 থেকে 20 টাকার মতো। চলে এলাম বন্ধুরা অনুকূল ঠাকুরের যে আশ্রম রয়েছে সেই আশ্রম প্রাঙ্গণের সামনে। দেওঘরে ভ্রমণ করতে যারাই আসে তারা বৈদ্যনাথ ধামে বাবার দর্শনের পরে একবার হলেও সময় পেলে কিন্তু আসে অনুকূল ঠাকুরের আশ্রমে। এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ব্যাক সাইডে বড় যে প্রবেশদ্বারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনুকূল ঠাকুরের আশ্রম প্রাঙ্গণের ভেতরে যাওয়ার জন্য প্রথম প্রবেশদ্বার। আর প্রবেশদ্বারের সামনে এখানে লেখা রয়েছে কিন্তু ঠাকুর বাংলা। যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু থাকারও ব্যবস্থা রয়েছে, তবে মাথায় রাখতে হবে অনুকূল ঠাকুরের যারা দীক্ষিত তারা কিন্তু একদম ফ্রি অফ কস্ট রুম নিয়ে থাকতে পারবে। এই যে রোডের ওই পারে, এই পারে রয়েছে আশ্রম প্রাঙ্গণ, ওই পারে এই যে বড় সাদা রঙের প্রবেশদ্বারটা দেখতে পাচ্ছ ওর ভেতরেই রয়েছে কিন্তু অতিথি নিবাস, সেখানে তোমরা থাকতে পারবে। তবে অবশ্যই যখন তোমরা আসবে তার আগে অনলাইনে কিন্তু তোমাদের রুম বুক করে নিতে হবে। এই সাইডে মানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই সাইডে দেখো বড় সবুজ রঙের একটি গেট রয়েছে, আর ভেতরের যে পুরো প্রাঙ্গণটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিশাল বড় সাদা রঙের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ আনন্দবাজার, সেইখানেও কিন্তু তোমরা ভোগ প্রসাদ খেতে পারো, তাও ফ্রি অফ কস্ট। আচ্ছা, এবারে এইখানকার বিষয়ে বলি। এই আশ্রম প্রাঙ্গণের ভেতরে কিন্তু খুব সুন্দর উপাসনা কক্ষ রয়েছে যেখানে বসে কিন্তু সবাই প্রার্থনা করে। তাছাড়াও রয়েছে বিশাল বড় বাগান ঘুরে দেখার মতো, আর রয়েছে অনুকূল ঠাকুরের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র। আচ্ছা, তোমরা যদি এখানে আসো একটু সময় বুঝে আসতে হবে, কারণ ভোরবেলা 4:30টার সময় গেট খুলে যায়, আর ঠিক দুপুরবেলা মানে উপাসনা কক্ষতে প্রার্থনা হওয়ার পরে দুপুর 12টার মধ্যে কিন্তু আবার এখানকার গেটটা বন্ধ হয়ে যায়। বিকেলবেলা ঠিক আবার 3:30টার সময় গেট খোলে, আবার রাত্রি 8:30 পর্যন্ত কিন্তু গেট খোলা থাকে। তার মানে তোমরা টাইমিং গুলো বুঝতে পারলে মাঝখানে সময়টাতে আসবে না, 3:30টার পরে তোমরা আসলে পরে পুরো এই আশ্রম প্রাঙ্গণটা ঘুরে দেখে নিতে পারবে। যেহেতু ভেতরের দিকে কোনো রকম ফটোশুট অ্যালাউ নেই, তাই আমি কিন্তু তোমাদেরকে ভেতরের দিকের এরিয়াটা ঘুরে দেখাতে পারলাম না। ফোন নিয়ে তোমরা যেতে পারবে, তবে লুকিয়ে চুরিয়ে আমি ভিডিও করে কোনো ক্লিপ তোমাদের কাছে পৌঁছাতে চাই না। এখানকার মোটামুটি সমস্ত ডিটেলস আশা করছি তোমাদের কাছে পৌঁছাতে পারলাম। যেইভাবে এসেছি সেইভাবেই আবার ব্যাক করব। অনুকূল ঠাকুরের আশ্রম প্রাঙ্গণের ঠিক সামনে থেকে মাথাপিছু 15 টাকা ভাড়া দিয়ে টোটো করে চলে এসেছিলাম আমি টাওয়ার চকের সামনে। আর টাওয়ার চক থেকে পায়ে হেঁটে আমি চলে এসেছি কেসারবানি আশ্রমে, কারণ এখানেই আমি স্টে করেছি। রাত্রেবেলা জেসিডি স্টেশন থেকে রয়েছে ঠিক 9:25-এর মিথিলা এক্সপ্রেস ট্রেন, যে ট্রেনটি ভোরবেলা 4টের সময় পৌঁছে দেবে হাওড়া স্টেশনে। আর এই ট্রেনটাই আমি ধরবো বাড়ি ফেরার জন্য। পুরো দেওঘরের এই ভিডিওটি বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে পরে অবশ্যই লাইক করে দেবে। নতুন বন্ধুরা যারা ভিডিওগুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি, তারা চটজলদি করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।